আবার একটা নতুন ভিডিও, যেটা সম্পূর্ণরূপে একটা গল্পের আঙ্গিকে আমি তৈরি করার চেষ্টা করব। অবশ্যই এখানে গল্পের গরু গাছে না উঠে বরং সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানোর বা মাথায় ঢোকানোর চেষ্টা করবে। এখন দেখা যাক সেই গল্পটা হয় কি নিয়ে, আর গরুটাই বা কিভাবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভক্ত হয়ে ওঠে। ধরা যাক আমরা 25 বছর বা 30 বছর আগে ফিরে গেলাম, একদম ছোট্টবেলায়, যখন আমরা বাবা মা বা দাদু ঠাকুমার হাত ধরে গুটি গুটি পায়ে গ্রাম বা কোনো ছোট শহর থেকে এসে বড় শহর বা মফস্বল বা মহানগরে প্রবেশ করতাম। বা 25-30 বছর আগের মহানগরীর রূপ আর আজকের মহানগরীর রূপটাকে নিয়ে একটু আলোচনা করা যাক। কীরকম? তো দেখি সেই আলোচনাটা করেই ফেলি। আগেতে আমরা দেখতাম রাস্তাগুলো কত সরু সরু, কত সংকীর্ণ। রাস্তার পাশে অনেক জমি ফাঁকা রয়েছে, আর তার সঙ্গে রাস্তায় দুটো লেনের মধ্যে, লেন বলতে এখানে আমি একটা করে যাওয়া আর একটা করে আসার কথা বলছি, তাদের মধ্যে না কোনো ঝগড়া ঝামেলা বিবাদ থাকতো না। যে লেনের গাড়িগুলো তাই বেশ মিলেমিশে চলতো, তাই ডিভাইডার দিয়ে সেপারেট করার প্রয়োজন হতো না। কিন্তু সময় বদলেছে, দিন বেড়েছে, মানুষের মধ্যে ঝগড়ার মতো গাড়িদের মধ্যেও ঝগড়ার প্রবণতা বেড়েছে, এবং কি না অ্যাক্সিডেন্ট টেন্ডেন্সি। এবং বিভিন্ন রকমের মানুষ থাকলে যেমন বিভিন্ন মানসিকতা থাকে, সেরকম গাড়ির সংখ্যা রাস্তায় বাড়লে অ্যাক্সিডেন্ট প্রবাবিলিটিও অনেক বেশি পরিমাণে বাড়ে। তো রাস্তা চওড়া করতে হয়েছে, রাস্তায় ডিভাইডার দিতে হয়েছে। কিছু কিছু রাস্তা তার সত্ত্বেও ডিভাইডার দিয়ে পৃথক করে রাখা কিন্তু সম্ভব হয়নি। আবার আমি যদি আমার বর্ধমান শহরের ক্ষেত্রে ধরি, তো এখানে দেখা যাবে যে আমাকে নবাবহাট থেকে উল্লাস পর্যন্ত যেতে হলে, তখনও যদিও নবাবহাট অস্তিত্বের মধ্যে থাকলেও উল্লাস উপনগরী হয়তো সেভাবে তৈরি হয়নি, তাই আমি উল্লাস না বলে এটাকে বলতে পারি যে গাংপুর বা যোতরাম। আজকের দিনে প্রায় 10টা থেকে 12টা মতো সিগন্যাল ফেস করতে হয়, ছোট বড় মিলিয়ে। কিন্তু আমি 25-30 বছর আগের বর্ধমানে দেখব যে খুব বেশি হলে 2 থেকে 3টে সিগন্যাল ফেস করতে হতো। একটা তো অবশ্যই কার্জন গেটের সামনে, একটা বীরহাটা মোড়, আর আরেকটা হয় বাইপাসটা যেখানে কানেক্টার সঙ্গে যুক্ত আছে সেই দিকের কোনো একটা দিকের ধরলে, হয় নবাবহাটের দিক বা হয় উল্লাসের সাইডটা। তো এখন কিভাবে আমাদের ট্রাফিক এবং ট্রান্সপোর্টেশনের বিবর্তন ঘটেছে, এটাই হচ্ছে আজকের গল্পের মূল উপজীব্য বিষয়। এখন আমাদের প্রথম যে জিনিস দিয়ে শুরু করেছি সেটা হচ্ছে কি, রাস্তার চওড়া বৃদ্ধি হয়েছে আর ডিভাইডার দিয়ে সেপারেট করা হয়েছে। রিসেন্ট আবার দেখা যাবে একটি ওভারব্রিজ বা হ্যাঙ্গিং ব্রিজও বর্ধমানে তৈরি হয়েছে। এত কিছুর কেন প্রয়োজন হলো? কী বা দোষ করেছিল সেই পুরনো রাস্তা, গাছে ঘেরা ছায়া, আর পুরনো সেই নিচু ওভারব্রিজ যেখানে মানুষের উঠতে কষ্ট হতো না, একটা ব্রিটিশ আমলের তৈরি ওভারব্রিজ ছিল। সব কিছুই আসবো। আমরা না কোভিডের আগের অবস্থা আর কোভিডের পরের অবস্থার মধ্যেই এইটুকু সময় ট্রাফিকের অনেক পরিবর্তন দেখতে পাই। কীরকম পরিবর্তন? আগে যত সংখ্যক পার্সোনাল কার বা টু হুইলার চলতো, এখন দেখা যাবে পেট্রোল পাম্পগুলোতে লাইন দিতে হয়। যখন পেট্রোল পাম্পগুলোতে লাইন পড়তো না, পেট্রোলের দাম এত সস্তা হলো, লাইন হয়তো পড়লেও এত দীর্ঘ লাইন পড়তো না। এখন 15 মিনিট একটা অফিস টাইমে পেট্রোল পাম্পে লাইন দেওয়াটা না খুব আশ্চর্যের বিষয় হবে না, এবং খুব বিরক্তিকর বা খুব সময় সাপেক্ষ বিষয় হিসাবে গণ্য করলেও চলবে না। কখনো কখনো দেখা যায় আধ ঘন্টাও লাইনে কেটে যাচ্ছে। তা কি কারণটা? হচ্ছে যে গাড়ির সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যেভাবে সমান্তর বা গুণোত্তর প্রগতিতে বিভিন্ন শহর, পুরনো শহর এবং নতুন শহরের মধ্যে জনসংখ্যার বৃদ্ধি ঘটে, সেভাবেই
গাড়ির সংখ্যাও কিন্তু একই পদ্ধতি প্রায় মেনেই বৃদ্ধি ঘটে। তাই আমাদের রাস্তা তৈরি করতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন দিনের যে সময়ে সবথেকে বেশি পরিমাণে ট্রাফিক থাকে আর দিনের সবথেকে কম যে সময়ে কোনো সময় যে পরিমাণ ট্রাফিক থাকে, সেই দুটোর অ্যাভারেজ ডিজাইন নিয়েই মেনলি আমাদের ট্রাফিক ডেন্সিটি মেনটেন করে সেই রাস্তা চওড়া তৈরি করা হয়। তো এই জন্য আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে AADT অর্থাৎ অ্যানুয়াল অ্যাভারেজ ট্রাফিক ডেন্সিটি বা HDT আওয়ারলি ডেন্সিটি অফ ট্রাফিক এরকম ধরনের কিছু জিনিসকে মাথায় রেখে কিন্তু রাস্তার ডিজাইন করতে হয়। আওয়ারলি ডেলি ট্রাফিক বা HDTর ক্ষেত্রে দেখা যাবে যে পিক আওয়ার্সের ক্ষেত্রে কতটা পরিমাণ জ্যাম হচ্ছে এবং কতটা সহজে একটা ডেস্টিনেশন থেকে অন্য একটা ডেস্টিনেশনে পৌঁছানো যাচ্ছে, এবং অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিকের ক্ষেত্রে আমার একটা রাস্তা কতটা চওড়া করা দরকার, কতটা পরিমাণ এক একটা লেনের দরকার, যেমন একই দিকে যাওয়ার জন্য 2টো লেন না 3টে লেন দরকার। আজকের দিনে যেমন হাইওয়েতে 336 লেন অর্থাৎ যাওয়ার 3টে এবং আসার 3টে লেন তৈরি হয়েছে। এরকমভাবেই কিন্তু আমাদের সব কিছু মাথায় রেখে করতে হয়। আবার দেখা গেল যে গ্রেড সেপারেটেড ইন্টারসেকশন অর্থাৎ আমরা যেটাকে বলি ফ্লাইওভার, মানে একটা রাস্তা থ্রু ক্রস করে চলে গেল উপর দিয়ে, আর একটা রাস্তা লোকাল বাজার বা লোকাল কোনো জায়গার প্রয়োজন মেটানোর জন্য চলে গেল। যেমন আমি যদি দুর্গাপুর রোড থেকে কলকাতার দিকে যেতে চাই, তাহলে আমার স্টেশনে যদি কোনো কাজ না থাকে, আমি ডাইরেক্ট ফ্লাইওভার ক্রস করে একদম মিউনিসিপ্যালিটির সামনে নামতে চাই। সেখানে মাঝে আমাকে স্টেশন বা মেহেদিবাগান বা স্টেশন বাজার বা বিগ বাজারের দিকে টার্নিংয়ের এই যে জ্যাম, সেটা সংকীর্ণতা আমাকে ফেস করতে হয় না। এরকম আমরা হাইওয়ের ক্ষেত্রেও দেখেছি, বিভিন্ন আন্ডারপাস বা বিভিন্ন সাবওয়ে বা বিভিন্ন বক্স কালভার্ট যে প্রয়োজনগুলো মিটিয়ে রাখে। এখন বিভিন্ন জায়গায় ট্রাফিক সিগন্যাল হলে কি হবে, যে কোনো ক্রসিংয়েই না ওয়েটিং টাইম এবং ট্রাফিকের অ্যাভারেজ স্পিড কমে যাবে, যার ফলে গন্তব্যে পৌঁছতে অনেক বেশি সময় লাগবে এবং পৌঁছানো খুব কষ্টসাধ্য হয়ে যাবে, বা এমার্জেন্সি কেসগুলো ডিল করা প্রবলেমেটিক হয়ে যাবে। সেই জন্য আজকের দিনে কিন্তু গ্রেড সেপারেটেড ইন্টারসেকশন বা ফ্লাইওভার কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ, এবং কলকাতার মতো মহানগরীর ক্ষেত্রে মা ফ্লাইওভার থেকে শুরু করে অনেক ফ্লাইওভার বেশ বিখ্যাত এবং বেশ দৃষ্টিনন্দন অ্যাস্থেটিক ভিউ রয়েছে। যদিও সেখানে মানুষজন সেই স্পিডকে উপভোগ করতে গিয়ে ছোট বড় দুর্ঘটনা ঘটায়, তা অবশ্যই কাম্য নয়। এবার আমরা দেখতে পাই অনেক সময় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছি, লাল আলো 3বার ব্লিঙ্ক করলো, মাঝখানে একটা ইয়েলো আলো জ্বলতো আগে, এখন ব্লিঙ্ক করে ডাইরেক্ট গ্রিন হয়ে যায়। অনেক সময় বোর্ডের ডিস্টার্ব থাকলে লাল আলো জ্বলে নিভে সবুজ আলো 2-1বার জ্বলা নেভা করে আবার লাল আলো জ্বলে আবার সবুজ আলো জ্বলে। এই যে আজকের যে ডিস্টার্বগুলো হচ্ছে এই বোর্ডের, এটা কিন্তু আগেতে এতটা বেশি পরিমাণে ছিল না। এখন যেমন লাল আর সবুজ দুটোতেই ট্রাফিককে কন্ট্রোল করা যাচ্ছে, ইয়েলোটা অনেক জায়গায় তুলে দেওয়া হয়েছে। আগে একটা ইয়েলো লাইট বা অ্যাম্বার যাকে বলা হতো, সেটা জেনারেলি রেকমেন্ডেড টাইম ছিল কিন্তু 10 সেকেন্ড মতো, যাতে মানুষজন প্রিপেয়ার্ড হতে পারে এবং থামার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় বা স্পিড কন্ট্রোল করার ক্ষমতা রাখে, এবং তার সঙ্গে সঙ্গে সেফটি ভয়েড না হয়, আর যাত্রা শুরু করার জন্য যাতে রেডি হয়ে নিতে পারে। এইবার দেখা যাক, রাস্তার সাইডে বিভিন্ন রকম রং করা থাকে। তো আজকের দিনে যে রাজ্যে নীল সাদা চলছে সেই রাজ্যে নীল সাদা, আবার কোনো কোনো রাস্তায় তো রং থাকেই না। আবার হাইওয়ের ক্ষেত্রে দেখা যায় পুরনো হয়ে গেলে সেখানে তো সেই সাদাটা বোঝা যায় না, প্রায় গাড়ির ধোঁয়ায় কালো হয়ে যায়। কোথাও হলুদ কালো থাকে, কোথাও সাদা কালো থাকে। এগুলোও কিন্তু ইচ্ছে মতো করা যায় না। অনেকেই ইচ্ছে মতো ভাবে যে করছে, কিন্তু এগুলোর এই পার্টিকুলার রঙগুলো চুজ করার পিছনে বেশ কিছু পরিমাণ সায়েন্টিফিক এবং ইঞ্জিনিয়ারিং রিজনস রয়েছে। কেন এই সমস্ত বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত কারণের এই রঙগুলো বেছে নেওয়া হয়, যাতে দূর থেকে মানুষ বুঝতে পারে, যাতে সেটা চোখে লাগে, যাতে সেই পার্থক্যটা রোড বর্ডার অর্থাৎ
কার্ভ সাইডটা যাতে সহজেই বোঝা যায়। কার্ভ সাইড কি? CURV নয়, KERV। এখানে কার্ভ হচ্ছে যে কার্ভ স্টোন, অর্থাৎ রাস্তার পাশের যে পোর্শনটা রাস্তা থেকে পথচারীদের চলার যোগাযোগ বা রাস্তা নয় এমন কোনো পোর্শনকে পৃথক করেছে, সেই পোর্শনটাকেই বলা হচ্ছে কি কার্ভ। কার্ভ অর্থে এখানে বাঁক নয়, কিন্তু সেই জিনিসগুলো আমাদের ইন্ডিয়ান রোড কংগ্রেস বা IRCর বিভিন্ন কোড অনুযায়ী প্রতিটা রং এবং তাদের অল্টারনেটিভ কতটা লেন্থ এবং কার্ভের হাইট, কার্ভের কীরকম স্ট্রাকচার হবে, প্রত্যেকটা কিন্তু প্রেসক্রাইব করা আছে। এবং কখন কোন সিগন্যাল ইউজ করা হবে, তার টাইম, তার মেনটেন এবং প্রত্যেকটা সিগন্যালের তাৎপর্য সবটাই কিন্তু IRCর বিভিন্ন কোডে স্পেসিফাই করে দেওয়া আছে। একটু ঘাঁটলে বা আমাদের একটু জানার ইচ্ছা হলে আমরা সেটা খুঁজে নিয়ে জানার চেষ্টাও কিন্তু করতে পারি। অর্থাৎ আমরা প্রত্যেকেই কিন্তু রাস্তা কম বেশি ব্যবহার করে থাকি বিভিন্ন রকমের যানবাহন নিয়ে, কিন্তু এর পিছনে এত কিছু যে আছে এবং এটাই যে আমাদের দৈনন্দিন জীবনে সিভিল ইঞ্জিনিয়ারিং হিসাবে কাজে লাগছে, আমরা কিন্তু এতদিন তা ভেবে দেখিনি। সিভিল ইঞ্জিনিয়ারিং যে শুধুমাত্র ঘরবাড়ি তৈরি নিয়ে নয়, শুধুমাত্র জমি মাপা নিয়ে নয়, এসবের মধ্যেও যে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে এটাও কিন্তু একটা বেশ আকর্ষণীয় বিষয়। এ তো গেল রাস্তা, সিগন্যাল এসবের কথা। যারা এয়ারপোর্ট ইউজ করেন সেখানেও যে রানওয়ে তৈরি হয়, পোর্ট এবং হারবার এসবের ক্ষেত্রেও যে বিভিন্ন জিনিস মেনটেন করতে হয়, সেখানের মধ্যেও কিন্তু রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা বড় অ্যাপ্লিকেশন। তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব সায়েন্টিফিক এবং খুবই ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে। আচ্ছা, আপনারা কি ভাবেন, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর সেখানে একটা হাম্প তৈরি করে দিলেই কি সমস্যার সমাধান হয়ে গেল, বা সলিউশন এতটাই কি ইজি? হাম্প কোন জায়গায় তৈরি করা হয়, হাম্পের হাইট কতটা হবে, কোন জায়গায় হাম্প তৈরি করা উচিত নয়, এই জিনিসগুলোও কিন্তু বড় রকম মাথায় রাখতে হবে। তাই আজ থেকে প্রত্যেককে অনুরোধ, যারা এই ভিডিওটা দেখছেন তারা তাদের পরিচিত যারা আছেন তাদেরকে কিন্তু এই কনসেপ্টগুলো একটু শেয়ার করার চেষ্টা করুন। আজকের দিনে রাস্তা তৈরি হয় মানুষের গতি বাড়ানোর জন্য, একজন মুমূর্ষু রোগীকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তাতে মানুষ যদি অসচেতনভাবে বাইক চালিয়ে অসাবধানতাবশত কোনো অ্যাক্সিডেন্ট করে, সেটা কি মানুষের দোষ না রাস্তার দোষ? তার জন্য হাম্প কিন্তু সলিউশন নয়, তার জন্য মানুষের সচেতনতা কিন্তু অত্যন্ত জরুরি। সিগন্যাল মেনটেন করে যাওয়া আর সিগন্যাল মেনটেন না করে সিগন্যাল ভেঙে যাওয়ার মধ্যে অনেকে স্মার্টনেস খুঁজে পান। সেই স্মার্টনেসটা জরুরি, নাকি নিজের সেফটির সঙ্গে সঙ্গে আর বাকিদের সেফটি প্রয়োজন এবং সব কিছু মেনটেন করে মানুষের সাথে সুস্থভাবে চলাটা অত্যন্ত বেশি জরুরি? পরিবারের সঙ্গে শেষ দেখা করার অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাকি পরিবারের সাথে একটু দেরিতে হলেও বারবার দেখা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ? জীবন কিন্তু একটাই, মাথায় রাখবেন। সেই জীবনে যতটা আপনি সুস্থ থাকবেন এবং যতটা আপনি সেফলি রোডকে ইউজ করতে পারবেন, ততটাই কিন্তু আপনার মঙ্গল। এবং সেই সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে বিভিন্ন ড্রেনগুলো ইউজ করি না, রাস্তার পাশের যে ড্রেনগুলো, তাদের আমরা কেবলমাত্র বর্ষাকালেই বা বৃষ্টির সময় মাথায় রাখি এবং জল জমে গেলে রীতিমতো আমরা বিরক্ত হই। কিন্তু আমরা ওই ড্রেনগুলোর যে জল সংগ্রহ করার জায়গা, অর্থাৎ ক্যাচ পিট বলা হয়, সেই পিটগুলোকেও কিন্তু আমাদের সলিড ওয়াশ দিয়ে ভর্তি করলে বা জমার সুযোগ দিলে চলবে না, সেগুলোও কিন্তু আমাদের সচেতনভাবে খেয়াল রাখতে হবে। তো আমাদের দৈনন্দিন জীবনে এই সমস্ত কিছু নিয়েই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এত কিছু অ্যাপ্লিকেশান আমরা জেনে বা না জেনে কম বেশি সবাই করে থাকি। দেখুন সিভিল ইঞ্জিনিয়ারিং কতটা গুরুত্বপূর্ণ। আজকের দিনে শুনতে পাওয়া যায় অনেক বাচ্চা ইলেকট্রিকের বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে করতে, দু চারটে জিনিস ঘাঁটাঘাঁটি করতে করতে ইলেকট্রিক্যালের দিকে ইন্টারেস্টেড হয়ে যায়, বা গাড়ির বিভিন্ন পার্টস বা গাড়ির বিভিন্ন প্রসেস দেখতে দেখতে মেকানিক্যালের দিকে ইন্টারেস্টেড হয়ে যায়। কম্পিউটারে দু চার দিন গেম খেলে বা ড্রয়িং করে বা ওয়ার্ডে দুটো কাজ করে তারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি দিকে ইন্টারেস্টেড হয়ে যায়।
কিন্তু আমাদের অন্যান্য ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চগুলো প্রত্যেকটি কিন্তু সমানভাবে এভাবেই গুরুত্বপূর্ণ। আমরা যদি তাদেরকে দেখতে শিখি, তাদের মধ্যে যে বিশেষ কারণ আছে সেই কারণগুলোকে আমরা খুঁজতে শিখি। এবং আমি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে মনে করি যে আমাদের নিত্য নৈমিত্তিক এই ছোটোখাটো জিনিসগুলোর পিছনে কেন করা হয়, কেনটাকে আমরা যদি খোঁজার চেষ্টা করি, একদিন না একদিন আমরা খুঁজে পাবোই। এবং তার জন্য হয়তো আমরা ইঞ্জিনিয়ারিং না পড়ি বা ইঞ্জিনিয়ারিং এই শব্দটা মাথার মধ্যে না ঢুকি, ইঞ্জিনিয়ারিংয়ের অনেক কিছু বিষয় আমরা প্র্যাকটিক্যাল নলেজ আয়ত্ত করে ফেলতে পারবো এবং তার ফলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং আমাদের জীবনযাত্রার মান, নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য অনেকটাই বাড়বে। তাই যাদের যাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন সাবজেক্ট নিয়ে ইন্টারেস্টেড আছেন বা যারা ভাবছো যে আমি উচ্চ মাধ্যমিকের পর কী নিয়ে পড়ব, তাদের কাছে এটাই অনুরোধ যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা আইটি বা বিভিন্ন চাহিদা সম্পন্ন ইঞ্জিনিয়ারিংয়ের ব্রাঞ্চে চান্স পেলে না মানে এই নয়, তোমাদের জন্য আরও ইঞ্জিনিয়ারিংয়ের পথ খোলা আছে এবং তার মধ্যে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিংও একটা গুরুত্বপূর্ণ এবং সদর্থক চয়েস বলে তুমি গণ্য করতে পারো। তো তোমার সেই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। কারণ আমরা কার রেসিং বা রেসিং গেমস হয়তো কম্পিউটারে বসে দুদিন খেললাম, তাই আমাদের কাছে গাড়ি চালানো বা কোন পথে চালাচ্ছি সেইটার থেকে আমাদের কম্পিউটারটা যদি পছন্দ হয়ে উঠতে পারে, তাহলে আমাদের গাড়ি চালানো যে পথ দিয়ে হয় বা গাড়ি চালানো জানতে যে সমস্ত ট্রাফিক রুলসগুলো জানতে হয়, তার গূঢ় অর্থ বা তার কারণগুলো বা তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হওয়াটা আমাদের কাছে কেনই বা আকর্ষণীয় হবে না, তাই না? তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারা যারা এই ভিডিওটা দেখছো তারা একটু এই জিনিসগুলোকে মাথায় রেখে সামনের দিকে এগিয়ে চলো। আমার অনেক স্টুডেন্টও হয়তো দেখছে, তারাও তাদের বাড়ির ভাই বোন বা জুনিয়র বা পরিচিতদের মধ্যে সাজেস্ট করতে পারবে। তারাও এই ভিডিওটা অনেকটা পরিমাণে শেয়ার করে দাও যে পড়লেই হলো না, পড়ার মধ্যে অন্তর্নিহিত অর্থগুলো জানতে হবে, পড়াকে ভালোবাসতে হবে। কারোর মধ্যে যদি এই জিনিসগুলো নিয়ে পড়ার খিদে বা আকর্ষণ থাকে, সে এই দিকেও এগোতে পারে। এ তো গেল শুধুমাত্র রাস্তা নিয়ে, বাড়ি নিয়ে বললাম না, কারণ বাড়ি আমরা প্রত্যেকেই তৈরি হতে কম বেশি দেখেছি। এরপরেও আছে আরেকটা জায়গা, যেটা হচ্ছে গিয়ে সবারই সব ব্রাঞ্চেরই থাকে, সেটা হচ্ছে সফটওয়্যার অ্যাপ্লিকেশন। এখানে অটোক্যাড, স্ট্যাট প্রো এরকম বিভিন্ন সফটওয়্যার আছে, যেখানে তোমরা মানুষকে তার ভবিষ্যৎ বাড়ির বা ভবিষ্যৎ কী প্রজেক্ট হতে পারে সেইটা দেখিয়ে একটা ধারণা বা আনন্দ দিতে পারবে। তো আজ এই পর্যন্তই।